রায়ের চাচাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ 2 দিন সে হাসপাতালে ভর্তি। 25 বছর ধরে মামুন এপিলেপসি রোগে আক্রান্ত। মূলত এই রোগে থেকে আর মানসিক সমস্যাগুলো দেখা দিয়েছে। মাঝে মাঝেই তার এপিলেপসি শুরু হয় আর তারপরই সে বেশ অসুস্থ হয়ে যায়। কিন্তু এইবার রায়ের চাচার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। রায়ের দাদু কাশেম সর্দার হাসপাতালের বাইরে একটা চায়ের দোকানের পাশে বসে আছেন। রায় হাসপাতাল থেকে বের হয়ে এদিক ওদিক তার দাদুকে খুঁজতে থাকেন, কারণ তাদের দুজনের এখন বাড়িতে যেতে হবে। রায়ের মা বাবা মামুনের কাছে থাকবে। রায় চায়ের দোকানের পাশে তার দাদুকে বসে থাকতে দেখে ছুটে যায়। বৃদ্ধ কাশেম সর্দারের পাশে বসে রায় বলল, মন খারাপ করে বসে আছো কেন দাদু? চাচ্চু একদম ঠিক হয়ে যাবে। বৃদ্ধ রায়ের দিকে তাকায় আর কোঠরের ভিতরে ঢুকে যাওয়া চোখ দুটো পানিতে টলমল করছে। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে বৃদ্ধের। রায় তার দাদুর চোখে পানি মুছে দেয় কোমল হাতে। রায় তার দাদুর দিকে তাকিয়ে বলল, চাচু এমন অবস্থা কিভাবে হলো দাদু? তোমরা কখনো আমাদেরকে বলো না? শুনছি চাচু নাকি আগে ভালো ছিল, সে নাকি অনেক ভালো ছাত্র ছিল। তাহলে কি এমন হলো সে যে পাগল হয়ে গেল? বৃদ্ধ কোনো কথা বলল না। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কয়েকবার চোখ থেকে তার আবারও অশ্রুকণা গড়িয়ে পড়ে। ঠোঁট দুটো কেঁপে উঠে বারংবার। বৃদ্ধর মাথা নিচু করে বলল, সব আমার পাপের ফল, সব তার অভিশাপ, ফুলের মতো নিষ্পাপ কারো উপর জুলুমের প্রতিদান। সে কইছিল আমি কোনো দিন শান্তি পাবো না। সে কইছিল আমার জীবনে কোনো শান্তি থাকবে না। সে কইছিল সম্পদের নিচে নাকি আমার মরণ হইবে। তখন আমি হাইসা উড়াইয়া দিছি, কিন্তু আমি বুঝি নাই পাপ ফিরে আইব। আমার পাপ আমার নির্দোষ পোলাডারে শেষ কইরা দিল। রায় তার দাদুর দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। কিছু বুঝতে পারে না সে। জন্মের পর নিজের ফুপুর কাছে মানুষ হয়েছে সে। নিজেদের বাড়ি ব্যাপারে বলতে গেলে কিছুই জান না। রায়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বৃদ্ধ বলে, থাক, তোর আর শুনতে হবে না। চল বাড়িতে যাই আমরা। 2 দিন ঠিক মতো গোসল হয় নাই আমগো। তোর দাদি একলা বাড়িতে, তোর বাপ মা তো আছেই আমার মামুনের কাছে। চল বাড়িতে যাই এখন। রায় আর তার দাদু ভ্যান গাড়িতে উঠে বসে। তারা ভ্যানে করে ঘাটে যাবে। পিচঢালা রাস্তা, দ্রুত গতিতে এগিয়ে চলে ভ্যান গাড়িটা। কিছুক্ষণের মধ্যে ঘাটের কাছে পৌঁছে যায় তারা। ঘাটে এসে দাঁড়িয়ে আছে রায়। তার দাদু। ঘাটের কোনো মাঝি নৌকা নেই। প্রায় 10 মিনিট পর আকবরের ছোট নৌকাটা দেখতে পেল রায়। নৌকা দেখলেই তার দাদুকে ইশারা করলো। কিছুক্ষণ পর আকবরের নৌকা ঘাটে এসে থামলো। নৌকা থেকে এক এক করে সব মানুষ নেমে গেল। কাশেম সর্দারকে ঘাটে দেখেই আকবর সালাম দিল। সালামের জবাব দিয়ে নৌকা উঠে বৃদ্ধ কাশেম সর্দার। আকবর তাকে হাত ধরে উঠিয়ে নেয় নৌকায়, কিন্তু রায়ের দিকে ফিরেও তাকায় না। রায় তাকিয়ে থাকা আকবরের দিকে। রায় নৌকায় উঠে বসতেই আকবর নৌকা ছেড়ে দেয়। বিকেলে স্নিগ্ধ বাতাসে আকবরের কোমর চুলগুলো এলোমেলো হয়ে গেল। অনেকটা কাকের বাসার মতো লাগছে এখন তার চুলগুলো। তবুও এক অন্যরকম ভালো লাগা কাজ করে রায়ের চোখে। আকবর নিজেও বেশ কয়েকবার রায়ের দিকে তাকিয়েছে, তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়। কিন্তু রায়ের দৃষ্টি তার দিকে সীমাবদ্ধ। আকবরকে খুব ইচ্ছে করে মেয়েটাকে কাছে টেনে নিতে, কিন্তু চাইলেই পারে না সে। নিজের অপরিচিতা চোখে একরাশ বিষণ্ণতা দেখতে পায় আকবর, যেখানে নেই কোনো চঞ্চলতা, আছে শুধু পাহাড় সমান বেদনা। আকবরের বুকের ভেতর ভারী হয়ে আসছে। রায়ের চোখের দিকে তাকাতে স্পষ্ট পানি দেখতে পায় আকবর। মেয়েটা এখনও তার দিকে তাকিয়ে আছে। কাশেম সমাদার হঠাৎ আকবরকে উদ্দেশ্য করে বলল, তুই অনেক ভালো রে আকবর। তুই যদি ওই দিন আমাগো ওপারে না নিয়ে যাইতি, তাইলে হয়তো তোর মামুন চাচারে বাঁচাইতে পারতাম না। তোরে খালি একটা
কথাই কইতে চাই, সারা জীবন এমনিতে মানুষের সেবা করিস, দেখবি আল্লাহ তোর সাহায্য করব। আব্বার বৃদ্ধের কথা কিছু বলল না, চুপচাপ নৌকা চালাতে থাকে। এভাবেই এক সময় নৌকা ঘাটে চলে আসে। বৃদ্ধকে খুব সাবধানে নৌকা থেকে নামিয়ে দেয় আকবর। তারপর রাই আস্তে করে নেমে যায় নৌকা থেকে। আকবরের দিকে বাঁকানহানে তাকায় সে, কিন্তু আকবর অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রাই নিজের ব্যাগ থেকে ভাড়া বের করে নৌকার উপরে রাখে, তারপর বেশ রাগ দেখিয়ে চলে যেতে নেয়। কিন্তু দু পা যেতেই সে থেমে যায়, কারণ তার ওড়নার টান পড়েছে। রাই পেছন ঘুরে তাকায়, নৌকা একটা পেরেকের সাথে তার ওড়না আটকে গেছে। রাই রেগে ওড়নার টান দেওয়ার আগে আকবর ওড়নাটা হাত দেয়। খুব যত্ন করে পেরেকটার ভেতর থেকে ওড়না ছাড়িয়ে দেওয়ার সময় আকবর আস্তে করে বলল, নিজের ওড়নাটা সামলিয়ে রাখতে পারো না? তাহলে ভালোবাসার মানুষকে কেমনে সামলাইয়া রাখবে? সামলাইতে শিখেন, ধৈর্যর ফল মিঠে হয়। আবার ওড়না ছাড়িয়ে দিয়ে আবারও অন্যদিকে তাকায়। রাই মাথা নিচু করে ফিরে আসে, তারপর তার দাদুর সাথে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। আর আকবর তাকিয়ে থাকে তার নিশিকন্যার দিকে। মাঝরাত, গ্রামে সবাই এমন গভীর ঘুম আচ্ছন্ন। হঠাৎ করে মেম্বার বাড়িতে কয়েকজন লোক প্রবেশ করে। লোকগুলো শরীরে কালো পোশাক, কালো কাপড়, তাদের মুখ ঢেকে রাখা। তাদের মধ্যে থেকে একজন রায়ের ঘরে দরজার শব্দ করে টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। তারা আবারও টোকা দেয়। তারপর একজন ডাক দিয়ে বলে, কাশেম কাকা বাড়িতে আছেন নাকি? একটা দরকার কাজে কাদের ভাই আমগো পাঠিয়েছে। মাঝরাতে দরজা টোকা পড়তে বৃদ্ধ কাশেম সর্দার ঘুম ভেঙে যায়। খাটের পাশ থেকে নিচে লাঠিটা নিয়ে আস্তে আস্তে নেমে দাঁড়ায় সে। ঘরের লাইট জ্বালিয়ে দরজার দিকে এগিয়ে যায় রায়ের দাদু। তারপর দরজা না খুলেই বলে, তোমরা কারা? এত রাইতে কি দরকারে আইছো? বাইরে থাকা লোকগুলো বৃদ্ধর কথা বিরক্ত হলো। তবুও তাদের মধ্যে থেকে একজন বলল, কাকা, আমাগো কাদের ভাই পাঠিয়েছে। মামুন ভাইয়ের অবস্থা ভালো না, তাই আপনারে যাইতে কইছে তাড়াতাড়ি। বিশ্বাস না হলে কাদের ভাইয়ের একবার ফোন করেন আপনি। বৃদ্ধ যখন শুনেছে তার বড় ছেলে অবস্থা ভালো না, তখন তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কিছু না ভেবে দরজা খুলে দিল, অথচ তার জন্য যে এখন কত বড় বিপদ অপেক্ষা করেছে তা সে বুঝতে পারল না। বৃদ্ধ কাশেম সর্দার দরজা খুলতে চারজন লোক ভিতরে ঢুকে গেল। বৃদ্ধ কিছু বলবে তার আগে বৃদ্ধর মুখ চেপে ধরে বলল, এর মধ্যে ঘর থেকে রায়ের দাদি বের হয়েছে। কালো পোশাক পরা লোক দেখে সে চিৎকার করে বলল, কিন্তু দ্বিতীয়বার চিৎকার করার সময় সে পেল না। ধারালো ছুরি তার পেটের ভিতর ঢুকে গেল। বৃদ্ধ চিৎকার করে বলল, এতক্ষণ রাই আর তার ফুফাতো বোন ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে তারা বাইরে চলে আসে। বাইরে এসে নিজের দাদু আর দাদির এমন অবস্থা দেখে রাই চিৎকার করে ওঠে। রাই নিজে দাদির কাছে দৌড়ে যেতে চায়, কিন্তু তার আগে দুজন লোক তার হাত ধরে ফেলে। রায়ের শরীর থেকে তার ওড়না কেড়ে নেয়, একটানা ছিঁড়ে ফেলে ওড়নাটা। তারপর রায়ের হাত পা মুখ বেঁধে দেয় শক্ত করে। রায়ের ফুফাতো বোন ভয়ে থরথর করে কাঁপছে, ভয়ে চিৎকার করতে যেন ভুলে গেছে। রায়ের দাদি রক্তের পুরো খড় ভেসে যাচ্ছে, তিনি মাটিতে যন্ত্রণায় ছটফট করছে। রাই নিজেকে ছাড়াতে চেষ্টা করে, রায়ের দুই চোখ বেয়ে পানি পড়ছে। রায়ের দাদু একজন শক্ত করে ধরে আছে। কালো পোশাক পরা লোকেদের মধ্যে একজন সবার দিকে তাকিয়ে বলল, একদম চিৎকার করবি না, জানতো পুইতা ফেলুম। তাহলে এইখানে আমার টাকা পয়সা নিতে আসি নাই, শুধু আনন্দ করার লাইগা এই কচি মাইয়াডারে নিতে আইছি, তাই চুপচাপ থাকবি সবাই। বৃদ্ধ কাশেম সর্দার একজনের পা জড়িয়ে ধরে বলল, আমার নাতিরে ছাইরা দাও, ওর সর্বনাশ কইর না, ওর কাউকে মুখ দেখাইতে পারবে না, ওর জীবনটা নষ্ট কইর না। রায়ের দাদু যার পা ধরেছিল সে রায়ের দাদুকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, ওই বুড়া, একদম চিৎকার করবি না, তোর সুন্দরী নাতিদের আমগো মনে ধরছে, বেশি দিন রাখুম না, মন ভইরা গেলে দিয়া যামো। আর শোন, একদম থানা পুলিশ করবি না, যদি থানায় যাস তাহলে তোর এই সুন্দরী নাতির লাশটা পাবি না।
বৃদ্ধ চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু লাভ হয় না। রায়কে একজন কাঁধে তুলে নেয়, তারপর ঘরের বাইরে চলে যায়। বৃদ্ধ আটকাতে গেলে একজন লোক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, এই বুইড়া, এত কান্দিস না। তোর নাতির শরীরের মধু একদিন কেউ না কেউ তো খাইব। আমরা না হয় আগে টেস্ট করে নেব। তবে আর যাই কস, তোর নাতি কিন্তু একটা জিনিস, আজকে থাইকা আমগো লগে ওর বাসর হইব। সকালের সোনালি আলো ফুটছে অনেক আগেই। সময় অতিক্রম হতেই সর্দার বাড়ি মানুষের কোলাহল বাড়ছে। কোথাও পা রাখার মতো তিল পরিমাণ জায়গা নেই। কিছুক্ষণ আগে পুলিশ এসেছে গতকালের ঘটনা জানতে, কিন্তু স্ত্রীকে হারিয়ে কাশেম সর্দারের অবস্থা করুন। কোনো কিছু বলার পরিস্থিতিতে সে নেই। রায়ের ফুফাতো বোন গতকাল সমস্ত ঘটনা পুলিশকে খুলে বলে। সব কিছু শুনে পুলিশ তদন্তের জন্য চলে গেছে। রায় কোথায় আছে কেউ জানে না। অন্যদিকে শত্রুপক্ষের ছুরির আঘাতে ঘটনাস্থলে মারা যায় রায়ের দাদি। সর্দার বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। রায়ের মা একমাত্র মেয়ের জন্য পাগলের মতো কাঁদছে। তার পুতুলের মতো মেয়েটা যে দানবেরা ট্রেনে হিঁচড়ে খাবে এসব ভেবেছেন, আর মেয়ের জন্য চিৎকার করে কাঁদছেন। রায়ের মা বৃদ্ধা কাশেম সর্দার যেন কাঁদতে ভুলে গেছেন। মৃত স্ত্রীর দিকে তিনি তাকিয়ে আছেন নির্বাকভাবে। তিনি যেন জ্বর পাথরের রূপান্তর হয়েছে। সর্দার বাড়ির সদর দরজার সামনে বিশাল এক আম গাছ। সেই আম গাছের নিচে পাথরের মতো বসে আছে আব্বার। ভোর সকালেই সে সব কিছু জেনেছে। খবর পেয়ে আব্বার ছুটে এসেছে সর্দার বাড়িতে, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। বৃদ্ধ কাশেমের পাশে তার মৃত স্ত্রীর লাশ দেখে নিঃশব্দে কেঁদেছে আব্বার। তারপর ছুটে গেছে তার অপরিচিতকে খুঁজতে। তিনি পাখি যে উড়াল দিয়েছে দূর অজানায়। পাখিকে এবার বন্দি করা যে বড্ড মুশকিল। পুরো গ্রাম পাগলের মতো ছুটছে আব্বার, কিন্তু গ্রামে কোথাও রায়ের চিহ্ন নেই। এমনকি রায়কে নিয়ে যেতেও কেউ দেখেনি। দিশাহারা হয়ে আকবর তার আবারও ছুটে এলো সর্দার বাড়ির দরজায়, কিন্তু যখন দেখলো এখনও রায়ের কোনো খবর পাওয়া হয়নি, তখন পাথরের মতো বসে রইল আম গাছের তলায়। আকবরের চোখে পানির দাগ গালে স্পষ্ট দেখা যাচ্ছে। তার রুগ্ন চুল বাতাসে তাণ্ডব বারবার এলোমেলো হচ্ছে। খালি পায়ে দৌড়ানোর ফলে ফুলে গেছে পা। শরীরে থাকা জামাটা যেন ময়লা আরও বিদগ্ধে বর্ণ ধারণ করেছে, কিন্তু তাকে আকবরের খেয়াল নেই। তার খেয়াল যে অন্য কেউ নিয়ে পালিয়েছে। হঠাৎ করেই কেউ একজন আকবরের জামা কলার খুব শক্ত করে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে নিচ থেকে টেনে তোলে উপরে। আচমকা এমন হয় আকবর চমকে উঠলে। কৌতূহল ভরা নয়নে সে তাকায় সামনের দিকে। দেখতে পায় তাদের থানার ওসি মহিউদ্দিন ক্রোধ ভরা নয়নে তার দিকে তাকিয়ে আছে। আবরা তার এমন আচরণের কারণ বুঝতে উঠতে পারে না, তাই সে নির্বাকভাবে তাকিয়ে আছে ওসির দিকে। কিন্তু কয়েক সেকেন্ড পরই আকবরের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ে। থাপ্পড়টা ওসি মহিউদ্দিন আবরারকে মেরেছে। তারপর আবারও থাপ্পড় পড়ে আব্বার গালে। ওসি এমন আচরণে আব্বার বোকা মতো তাকিয়ে থাকে। তাকে কেন এভাবে আঘাত করা হচ্ছে তা সে বুঝতে পারছে না। উপস্থিত সকল মানুষরা অবাক করে দিয়ে ওসি বলল, এই ফইনির বাচ্চা সব করছে। ও কাল রাতে কাদের সাহেবের মেয়েকে অপহরণ করেছে, আর সেই কাজের বাধা দিতে আসা বৃদ্ধাকে খুন করেছে। ও অনেক আগে থেকে এই বাড়িতে আসা যাওয়া ছিল। তাছাড়া গ্রামের একমাত্র মাঝি সে, তাই কাদের সাহেবের মেয়ে তার নৌকা করে আসা যাওয়া করত। মেয়েটাকে হয়তো নানাভাবে নিজের ফাঁদে ফেলতে চেয়েছিল। হয়তো মেয়েটা রাজি না হওয়ায় এমন ভয়ঙ্কর কাণ্ড করেছে। কেননা সর্দার বাড়িতে বাইরের লোকেদের আসা যাওয়া কম, তাই এমন দুঃসাহস দেখানোর সুযোগ পেয়েছে। এই মাঝি বাচ্চা সব করেছে। ওসির কথা শেষ করতে উপস্থিত সকলে মাঝির কানে কানে শুরু হয়ে যায়। অনেকে ওসি মহিউদ্দিনকে সমর্থন করতে শুরু করে। আকবর এই মিথ্যে অপবাদ মেনে নিতে পারল না। সে চিৎকার করে বল, আমি এই কাম করি নাই। আমার ওপর কেন মিথ্যা দোষ দিতেছেন? আমি কাউকে খুন করি নাই, আর কোনো অপহরণও করি নাই। এর মাঝে রায়ের বাবা দৌড়ে আসে আকবরের কাছে। নিজের রাগ দমাতে না পেরে মারতে শুরু করে আকবরকে। একের পর এক আঘাত করতে থাকে। আকবর কিছু বলার সুযোগ পাচ্ছে না। পুলিশ এসে আকবরকে সামলায়।
আকবরকে ঘিরে ধরে কয়েকজন পুলিশ, কাদের সর্দারের কয়েকজন মিলে সামলাতে শুরু করে। আর পুলিশ আকবরকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। রায়ের বাবার দিকে তাকিয়ে আকবর তখন চিৎকার করে বলে, আমি কিছু করিনি চাচা, আমি দাদিকে খুন করিনি, আমি কিছু জানি না, আমি গরিব বইলা এত বড় জুলুম করিলেন না, এত বড় অপবাদ আমারে দিয়েন না আপনারা। আকবরের চিৎকার করে বলা কথাগুলো কারো কান পর্যন্ত যায় না। সত্যি বলেই এই দুনিয়ায় এতিমের কান্না কারো বুকে মমতার সৃষ্টি হয় না। এতিমের অসহায় সকলদের অত্যাচার পথ সুগম করে। তাই হয়তো এখন আর এতিমরা নিজেদের কান্না দেখাতে চায় না, নিজেদের একাকিত্বের প্রকাশ করতে চায় না, কারণ প্রকাশ করলে যে মরণ। একটা পুরানো অন্ধকার ঘরের ভেতর বিবস্ত্র অবস্থায় পড়ে আছে রায়। পুরো শরীরে একটা সুতো নেই তার। খড় দিয়ে বানানো বিছানা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে সে। শরীরে যেন সামান্য শক্তিটুকু অবশিষ্ট নেই আর। রায়ের চোখ থেকে এখনও টপ টপ করে পানি পড়ছে। ভোর থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকবার ধর্ষণের শিকার হয়েছে সে। একাধিক লোকের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে সে। জানোয়ারদের মতো তার দেহটা খুবলে খেয়েছে মানুষের মুখোশ থাকা কিছু অমানুষ। এ পর্যন্ত 3 জন তাকে ধর্ষণ করেছে, যাদের মধ্যে 2 জনই সে চেনে। নিজের ইজ্জত ভিক্ষা চেয়েছে তাদের কাছে, কিন্তু লাভ হয়নি। একটু দূরেই ধর্ষকরা বসে আছে, তাদের দৃষ্টি রায়ের বস্ত্রহীন শরীরের দিকে। তাদের মধ্যে থেকে একজন রায়ের দিকে এগিয়ে আসে, রায়ের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। রায় লোকটার দিকে তাকাতে পারে না, কারণ একটা বাবার বয়সী লোকের সামনে বিবস্ত্র অবস্থায় থাকার মতো করুণ পরিস্থিতি দুনিয়ায় দ্বিতীয়বার আর নাই। লোকটা রায়ের সামনে বসে, তারপর রায়ের কাছে যেয়ে বলে, কতদিন মনের মতো মেয়ে পাই নাই, কিন্তু তোরে দেখার পর কলিজা আর পানি ছিল না। তোর শরীরের স্বাদ নয়, এখনো অনেক বাকি। বিশ্বাস কর, তোরে ধর্ষণ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোর রূপ আমারে পাগল কইরা দিল। যতদিন আমার মনে না ভরব ততদিন তুই আমগো কাছে থাকবি। রাই লোকটার দিকে তাকিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দেন চাচা, আমি কাউকে আপনাদের কথা বলব না, আমি এই ধর্ষণের কথা কাউকে বলবো না। আপনাদের যা দরকার ছিল তা আপনারা পেয়ে গেছেন, এবার আমাকে যেতে দিন চাচা, আমি কখনো আপনাদের কথা কাউকে বলবো না, একটু দয়া করুন। কারাগারের ভেতর থেকে আকবরের চিৎকারের শব্দ ভেসে আসছে। সে চিৎকার করে শুধু একটা কথাই বলছে, আমি কিছু করিনি, আমি জানি না কারা এমন করেছে, কিন্তু পুলিশ যে আকবরের কথা শুনতে নারাজ, তারা একের পর এক আঘাত করেই চলেছে। পুলিশ আকবরকে স্বীকারোক্তি দিতেই বলছে, কিন্তু আকবর স্বীকার করছে না, তাই তার উপর জুলুম আরও বেড়ে চলেছে। অন্যদিকে অন্ধকার করে পড়ে আছে রায়। চোখ খুলে রাখার মতো শক্তি তার নেই। পানির পিপাসা রায় কাতর হয়ে আছে। শরীরে অসহ্য ব্যথা, কিছুই করতে পারছে না। তার মুখ শক্ত কাপড় দিয়ে বাঁধা, যার ফলে চিৎকার করার মতো সুযোগ নেই। হঠাৎ করে দরজা খোলার শব্দ হয়। ভয়ে রায়ের কলিজা শুকিয়ে যায়, বুকের ভিতর কাঁপতে শুরু করে। সে জানে তার সাথে এখন কি হবে, কিন্তু তার সহ্য করার মতো ক্ষমতা যে তার নেই। রায় দুর্বল দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে তাকায়। ঠিক করে তাকাতে তার চোখের আনন্দের জোয়ার বইতে শুরু করে। অবশেষে পুলিশ এসেছে। একজন পুলিশের পোশাক পরা লোক রায়ের দিকে এগিয়ে আসতেই রায় ভাবে পুলিশ হয়তো তাকে উদ্ধার করতে এসেছে, কিন্তু রায়কে মিথ্যা করে দিয়ে পুলিশ অফিসার নিজের পোশাক খুলতে আরম্ভ করে। লোকটা রায়ের বস্ত্রহীন শরীরের নিজের বিকৃতি দৃষ্টি নিক্ষেপ করে। রায়ের শরীর ভয়ে কেঁপে ওঠে। লোকটা পিশাচের মতো হাসে রায়কে দেখে, তারপর নিজের হাত বাড়িয়ে দেয় রায়ের শরীরের দিকে। রায় নিজেকে বাঁচাতে ছটফট করতে থাকে, নিজের হাতে শক্ত বাঁধন খুলতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। লোকটা রায়ের অবস্থা দেখে হাসতে থাকে, তারপর হাসতে হাসতে বলে, কি ভাবছিলি আমি তোকে বাঁচাতে আইছি? আরে আমি তো রক্ষক রূপে থাকা ভক্ষক, আমি নিজের হাতে তো
তোর দাদিকে খুন করছি, তারপর তোকে নিয়ে আসছি। পুলিশের পোশাক গায়ে থাকলেই সবাই আইনকে শ্রদ্ধা করে না। আমি এই থানার ওসি মহিনুদ্দিন এমনি হইনি। আমার কথা এই এলাকার পুলিশ প্রশাসন ওঠে আর বসে, তাই কেউ আমার কোনো কিছু করতে পারবে না। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের মুখে তোর বর্ণনা শুনছি, আমি পাগল হয়ে গেছিলাম। আর তোরে দেখার পর তো মাথায় ঠিক ছিল না, কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোদের বাড়িতে দিকটা সামলাতে গিয়ে দেরি হয়ে গেল, কিন্তু এখন সুদে আসলে সব আদায় করে নিব। শুনলাম চেয়ারম্যানের ভাই নাকি 2 বার ছিল তোর সাথে, তখন নাকি অনেক জ্বালাইছস তারে। শোন, এখন একদম ছটফট করবি না, নিজের কাজে বাধা আমার একদম পছন্দ না। আমার মতো উপভোগ কর তুই। লোকটা রায়ের মুখের বাঁধন খুলে দেয়, তারপর রায়ের দিকে এগিয়ে আসতে রায় বলল, আমাকে ছেড়ে দেন দয়া করে, আমার সর্বনাশ করবেন না, একটু দয়া করুন আপনারা, আমিও তো মানুষ। ওসি বিরক্ত হয়ে রায়ের কথা শুনে তাই রেগে গিয়ে সে বলল, চুপ সেরি, তুই বেশি বকবক করিস। তোরে কি আমরা সাজাইয়া রাখতে নিয়ে আইসি? তোরে আনন্দ করার জন্য নিয়ে আইসি। আর রাতের বেলা নাগরের সাথে দিঘির ঘাটে দেখা করতে তো ভালোই পারিস, আর আমগো সুখ দিতে পারিস না কেন? রায় অবাক নয়নে ওসির দিকে তাকিয়ে থাকে, কারণ আব্বারের সাথে দেখা করার কথা অন্য কারো জানার কথা না। রায়কে এবার তাকিয়ে থাকতে দেখে ওসি বলে, আরে তোদের বাড়ির উপর আমাদের লোক নজর রাখতো সারাদিন, আমরা তো শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। তো কি মনে হয় মাঝির ব্যাপারে? কেউ কিছু জানে না, আমরা সব জানি। আর মাঝি যে তোরে চায় না সেটাও জানি। ওই মাঝি বেটা বলদ, তা না হলে এমন জিনিস কেউ ছাড়ে নাকি? শোন পাখি, কিভাবে বশ করতে হয় তা আমার থেকে কেউ ভালো জানে না। তোর নাগর এখন থানায় বন্দি, তোর দাদিকে খুন আর তোকে অপহরণ অভিযোগে অ্যারেস্ট করছি। এখন ওর মুখ থেকে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার বাকি, তারপর তোকে ইচ্ছে মতো ভোগ করে ছেড়ে দিব। আমাদের আর কি হবে? আমরা গায়ে হাওয়া লাগিয়ে থাকব, আর তোর ওই নাগর খুন ধর্ষণের দায়ে ফাঁসিতে ঝুলবে। ওসির কথাগুলো বলেই জোরে জোরে হাসতে থাকে। রাই তখন চিৎকার করে বলে, না, এটা হতে পারে না, আপনারা এমনটা করতে পারেন না, আমি বিশ্বাস করি না আমার মাঝি কিছু করতে পারে, সব মিথ্যে। ওসি রায়ের কথার মাঝে ফোরন কেটে বলে, দাঁড়া তাহলে তোকে প্রমাণ দেই। ওসি নিজের পকেট থেকে ফোন বের করে, তারপর থানায় কল করে। ওপাশ থেকে কল রিসিভ করতেই ওসি রায়ের মুখ এক হাত ধরে চেপে ধরে, তারপর বলে ওঠে, কিরে মাঝি, স্বীকারোক্তি দিয়েছে? ওসির কথা শুনে ওপাশ থেকে বল, স্যার এখনও দেয়নি। এই মাঝি শরীর মনে হয় পাথর দিয়ে বানানো, এত মারি তবুও স্বীকারোক্তি দেয় না। ঠিক আছে, ওর ইচ্ছে মতো মারতে থাক, এখন রাখি, পরে কথা বলবো। ওসি ফোন কেটে দেয়, তারপর রায়ের দিকে তাকিয়ে বলে, তোর নাগরের অবস্থা কথা তো শুনলি, এবার আমি তোকে ভোগ করব। যদি এইটুকু ভেজাল করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, তাই চুপচাপ থাকবি, আমার মনে ভরে দে, এমনিতেই ছেড়ে দেব। যত ভেজাল করবি তত কষ্ট দেব, তাই একদম শান্ত থাকবি। কথাগুলো বলে ওসি মহিনুদ্দিন রায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। রায় তাকে বাধা দেয় না। রায়ের চোখ দুটো পাথরের মতো স্থির হয়ে যায়, তার অসহায় চোখ দুটো টলমল করতে থাকে নোনা জলে। আরও 2 দিন পার হয়ে গেছে। চেয়ারম্যান এসেছিল রায়দের বাড়িতে। বন্ধু কাদেরকে সান্ত্বনা দিয়েই গেছেন তিনি। চেয়ারম্যানের সাথে তার ভাইও এসেছে। রায়কে পুলিশ খুঁজে পায়নি। ওসি মহিনুদ্দিন রায়কে খোঁজার নাটক বেশ সুন্দর করেই করে যাচ্ছে, কিন্তু কয়েক ঘন্টা পর পর ঠিক ধর্ষণ নামক মারাত্মক অপরাধ করে যাচ্ছেন তিনি। এটা অসহায় মেয়ের শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে বারবার জ্ঞান হারাচ্ছে, কিন্তু তাতে তাদের কিচ্ছু আসে যায় না। তারা কেবল নিজেদের চাহিদা মেটাতে ব্যস্ত থাকে। আজকে রাতেও 4 জন মিলে রায়কে উপভোগ করতে এসেছে, তবে আজকের সাথে করে বিদেশি মদের বোতল নিয়ে এসেছে। তারা মদ খাবে আর রায়কে নিয়ে নিজেদের চাহিদা মেটাবে। কারাগারের ভেতর থেকে আকবরের চিৎকার ভেসে আসে,
সে চিৎকার করে শুধু একটা কথাই বলছে, আমি কিছু করিনি, আমি জানি না কারা এমন করেছে। কিন্তু পুলিশ যে আকবরের কথা শুনতে নারাজ, তারা একের পর এক আঘাত করেই চলেছে। পুলিশ আকবরকে স্বীকারোক্তি দিতে বলছে, কিন্তু আকবর স্বীকার করছে না, তাই তার উপর জুলুম আরও বেড়েই চলেছে। অন্ধকার ঘরে আবারও নির্যাতনের শিকার হয় রায়, তবুও পিচার্সদের একটু দয়া হয় না।